স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে পরোক্ষ ভোটে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি কর্পোরেশনের প্রায় 60,000-এর মতো নির্বাচিত প্রতিনিধি ভোট দিয়ে 61টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন করবেন আগামী 28শে ডিসেম্বর। এই নির্বাচনে ভোটারদের অধিকাংশই আওয়ামী লীগের হওয়ায় তারা একাই নির্বাচনে অংশ নিচ্ছে এবং কাগজে কলমে নির্দলীয় এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেলেই জয় নিশ্চিত। কাজে 61টি চেয়ারম্যান পদে লড়তে আওয়ামী লীগের 7 শতাধিক নেতাকর্মী আগ্রহ প্রকাশ করেছিলেন। 2011 সালে দেশের 61টি জেলা পরিষদে আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। শুক্রবার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলে দেখা যায় দুর্নীতির অভিযোগ, বার্ধক্য ও দলীয় কোন্দলের কারণে সেই তালিকা থেকে 17 জন বাদ পড়েছেন। বাকিরা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন এবার। আর নতুন করে মনোনীতদের মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে এমন সব প্রবীণ নেতাদের যাদের এর আগে দল বা সরকারে কোনো স্থান দেওয়া যায়নি। এছাড়া জায়গা পেয়েছেন দলীয় কোন্দলে ক্ষতিগ্রস্ত ও ক্ষুব্ধ নেতারা। যেমন ধরুন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন সত্ত্বেও কেন্দ্রের সিদ্ধান্তে মনোনয়ন না পাওয়া আনোয়ার হোসেনকে এখন জেলা প্রশাসনের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে। তবে এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলো যেমনটা হয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোন্দল শুরু হয়েছে এই নির্বাচনকে ঘিরেও। শেষ পর্যন্ত ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বিবর্জিত বাংলাদেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে আওয়ামী লীগের একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে। রাজনীতিতে এবং রাজনৈতিক পদে অপরাপর রাজনৈতিক দলগুলোর নির্বাচন বর্জন, দ্বিধা এবং আংশিক অংশগ্রহণের ফলে সর্বত্র ক্ষমতাসীনদের এই একক গরিষ্ঠতা রাজনৈতিক পরিবেশের জন্যই বা কতটা মঙ্গলজনক তা নিয়ে আলাপ করতে রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এমপি এবং আওয়ামী লীগ সমর্থক শিক্ষক নেতা ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম. ওহিদুজ্জামান। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে যদি শুরু করি, আসলে আলোচনাটা করতে চাই যে স্থানীয় সরকারে তো এখন আওয়ামী লীগই সর্বেসর্বা, এই শিরোনামে আমরা আলোচনাটি শুরু করতে চাই। এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেন বা আপনার দল কিভাবে দেখে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে জেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনটা না করলেও খুব বড় ক্ষতি হতো না, বরঞ্চ সরকারের লাভ হতো আমার বিবেচনায়। কারণ হচ্ছে জেলা প্রশাসক হিসেবে তাদেরকে আগে থেকেই বেশ দীর্ঘ সময় আওয়ামী লীগ তাদের কাছে তারা মনোনীত হিসাবে ছিল। এখন নির্বাচনের নামে এখন নির্বাচিত প্রতিনিধি দিয়ে সবগুলো স্তরেই আওয়ামী লীগের নির্বাচিত, এটা ঠিক বলা যাবে না, প্রশাসক। আর এখন একটা জিনিস আওয়ামী লীগ স্পষ্ট করেছে খুব ভালো করে, সেটা হচ্ছে বাকশালের চূড়ান্তকরণ। আমরা বাকশালে যে বললাম যে নির্বাচনের নামে তামাশা, তো এটাকে চূড়ান্তকরণ আওয়ামী লীগ করলো জেলা নির্বাচনের বা জেলা পরিষদের নির্বাচনে। সেটা আপনারা লক্ষ্য করবেন যে সরকারি দলের বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত, শেখ হাসিনার খুব নিকটজন এইচ.এম. এরশাদ, সেও নির্বাচন বর্জন করেছে তার দলের থেকে। আমরা শুধু না, আর এখানে যে নির্বাচনের পদ্ধতিটা, যেটা আমরা পাকিস্তানে ফেলে আসছিলাম, সেটা আবার কুড়িয়ে আনা হয়েছে। সেটা হচ্ছে মৌলিক গণতন্ত্র, অর্থাৎ চেয়ারম্যান, মেম্বার এদের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আবার ভোট দিচ্ছেন, নির্বাচন প্রতিনিধি না। এটা 24 বছরের লাগাতার সংগ্রাম। এমনকি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এটার বিরুদ্ধে আন্দোলন করেছেন যে সার্বজনীন ভোট অধিকার। সার্বজনীন মানে নিজস্ব ভোটটা আমি যাকে খুশি তাকে দিব, সেই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এলাম। অর্থাৎ আইয়ুবি কনসেপ্টটা এই নির্বাচনে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। অর্থাৎ ফেলে আসার সেই ঘৃণ্য জিনিসটাকে আমরা পকেটস্থ করলাম। অর্থাৎ এই নির্বাচন আমাদের সংবিধানকে, আমাদের জাতীয় রাজনীতিকে, আমাদের মুক্তিযুদ্ধকে আমরা যে অর্জন করেছিলাম সবগুলো বিসর্জন দিলাম। তো সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম এই নির্বাচন না করলেও পারতো, এই প্রশাসক দিয়েই চালাতে পারতো। সংবিধানকে এখন আমরা মানি না।
একটু ইন্টারাপ্ট করি, কিন্তু এই নির্বাচন করায় আপনি বলছিলেন যে কি লাভ হবে, মানে আমি যা লাভ দেখি সেটা হচ্ছে যে সকল স্তরে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে স্থানীয় সরকারের প্রত্যেকটি স্তরে আওয়ামী লীগ নির্বাচন করেছে, নির্বাচন করে 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 প্রত্যেকটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, আর সেই হিসাব ধরেই তো বোঝা যাচ্ছে যে জেলা পরিষদ নির্বাচনে তো তা হবেই। কাজেই মানে সেদিক থেকে তো একটা লাভ বটে। সত্য মিথ্যার মধ্যে যদি আপনি মিথ্যার পক্ষে যান তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ। আমি কোনো পক্ষেই যাচ্ছি না, মানে আমি বলছি যে এটা একটা লাভ না একটা আপনি দলের ধরে জন্য। নিচ্ছেন, ধরে নেওয়ার ব্যাপার না। আপনি কোন কনসেপ্ট বিশ্বাস করেন, গণতন্ত্রের নাকি ফ্যাসিবাদের, স্বৈরতন্ত্রের? এই বিশ্বাসের উপরে আপনাকে ভালো মন্দটা নির্ভর করবে। আপনি যখন ফ্যাসিবাদের পছন্দ করবেন তখন আপনার ভোট কেমন হয়েছে এটা বড় কথা না, সেটাকে আপনি নির্বাচন বলে মনে করবেন। আর গণতান্ত্রিক ভিত্তির মধ্যে যদি থাকেন তাহলে 71 সাল আপনার মনে থাকবে। আইয়ুব খান তখন ঘৃণ্য বিষয় হবে, তখন আইয়ুব খান যেটা করেছেন সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। অর্থাৎ মৌলিক গণতন্ত্রের যে কনসেপ্ট সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। কিন্তু ওইটা যখন অ্যাকসেপ্ট করব তখন ওই যে সত্য মিথ্যার যে ভাবনাটা, সেখানে আমি মিথ্যার পক্ষে যাব না বুঝেই। অনেকে আছে না, দেখবেন এমন কিছু খেয়ে ফেলে নিষিদ্ধ জিনিস, সে জানে না, এটা অপরাধ না, কিন্তু জেনে শুনে যখন খায় এটা অপরাধ। তো আমরা জেনে শুনে মৌলিক গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনছি। এইটা নির্বাচনের নামে তামাশা ছাড়া আর কিছু বলা যাবে না, আমার কাছে মনে হয়। আমি আসবো আপনার কাছে আবারও, যে নির্বাচনের নামে আপনারা যাকে তামাশা বলছেন সেই তামাশা মানে আপনার ভাষায় সেটা করতে করতে আসলে বীর মোজাম্মেল হক আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই শামসুজ্জামান দুদু যে প্রশ্নগুলো তুলেছেন জেলা পরিষদ নির্বাচন নিয়ে সেগুলোর উত্তর তো দেবেনই, না আমি যে জায়গাটায় যেতে চাই যে মানে আপনাদের তো মানে এই জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে আসলে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শেষ হচ্ছে, প্রত্যেকটি স্তরে আপনারা করে ফেলতে সক্ষম হচ্ছেন, এবং সবখানে আসলে আপনাদের প্রাধান্য, একরকমের একক গরিষ্ঠতা, একক আধিপত্য আপনাদের প্রতিষ্ঠিত হয়ে গেল, মানে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে, মানে এ তো মানে খুবই সুসময় আর কি। আচ্ছা, ধন্যবাদ নবনীতা আপনাকে। যে শামসুজ্জামান দুদু আসলে গোড়াতে ভুল করে ফেলেছেন, সেটি হলো আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি আর আজকের জেলা পরিষদের যে নির্বাচনটা, এটা উনি ভুলে ফেলেছেন। আইয়ুব খান কিন্তু আপনার বেসিক ডেমোক্রেসিতে ইউনিয়ন পরিষদের যারা নির্বাচিত মেম্বার হতো তাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতো। আবার আপনার যে পাকিস্তান জাতীয় পরিষদ, যেটা পার্লামেন্টে, ন্যাশনাল অ্যাসেম্বলি, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে তারা ভোট দিয়ে নির্বাচিত করতো এবং রাষ্ট্রপতিকেও নির্বাচিত করতো। তখন আমরা জনগণের ভোটাধিকারের জন্য, সার্বজনীন ভোটাধিকারের জন্য কিন্তু লড়াই করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন সেখানে আমাদের বেসিক বিষয়টা কিন্তু ঠিক আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমি একটু অতীত নিকটে যাই। আমি যদি আমাদের দেশের উন্নয়ন অগ্রগতিকে যদি অব্যাহত রাখতে চাই তাহলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন। এটা কিন্তু প্রতিটি মানুষে এটাকে স্বীকার করবেন যে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা। এখানে আমি যে সামরিক সরকার হোসেন মোহাম্মদ এরশাদ, উনি কিন্তু উপজেলা পরিষদের কনসেপ্টটা নিয়ে আসছিলেন স্থানীয় সরকার ব্যবস্থাটাকে পাকাপোক্ত করার জন্য। তারপরে উনি নিয়োগ দিয়েছিলেন জেলা পরিষদে, কিন্তু 1990 সালের নির্বাচনে, উপজেলা নির্বাচন হলো, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে কয়েকদিনের মধ্যেই একটি নির্বাচিত উপজেলা পরিষদকে বিলুপ্ত করে দিল। অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থাকে যে শক্তিশালী করা, সেই ধারাটাকে উনি ব্যাহত করে দিলেন, গলা টিপে হত্যা করলেন। এটা কিন্তু আমাদের নির্বাচন ইশতেহারে আমরা সবসময় বলেছি, আমাদের দেশের উন্নয়ন অগ্রগতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। মানে তৃণমূল পর্যায়ের মানুষকে যদি আমরা উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে আমাদের দেশটিকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। সেই কারণকে লক্ষ্য রেখেই আপনি দেখেন 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে স্থানীয় সরকার আইন প্রণয়ন করে, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের নির্বাচন। কিন্তু এটা করতেই
2001 সালের নির্বাচনে 1 অক্টোবরে ভোট ডাকাতি, ভোট কারচুপির নির্বাচনে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলো, তখন আর এটি করা সম্ভব হয়নি। ভোট ডাকাতির কথা তুললেনি। আমি যদি আমি একটু শেষ করি, আমি আমার ওই প্রসঙ্গটা শেষ করি। তারপরে আমরা 2008 সালের নির্বাচনে আমাদের যে নির্বাচনী ইস্তেহার ছিল 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের আগে, যে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করবো, উপজেলা নির্বাচন, 1 মাসের মধ্যে কিন্তু উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তীতে জেলা পরিষদের যে আইনটি হয়েছিল সেটিকে নিয়ে আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করে করা যায়নি। 2014 সালের নির্বাচনের পরে জেলা পরিষদে প্রাথমিক পর্যায়ে এইটাকে নিয়োগ দেওয়া হলো, সরকারি অধ্যাদেশ 2011-তে আসলে ওইটা নিয়োগ, 2001 হবে হয়নি, এতদিন পরে এতদিন পরে এখন এটা নির্বাচন হচ্ছে। এখন এত বড় একটা নির্বাচন, এটিকে দেখেন আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ভোটে নির্বাচিত হয়েছেন, মেম্বাররা নির্বাচিত হয়েছেন, পৌরসভার মেয়র এবং কাউন্সিলররা ভোটে নির্বাচিত হয়েছেন। এত বড় একটা নির্বাচনকে করার জন্য আমরা পার্লামেন্টে সংবিধানের বিদ্যমান সংবিধানের আলোকেই সেটাকে একটু সংশোধন করে পরিবর্তন করে এখানে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং এখানে আইয়ুব খানের মৌলিক ডেমোক্রেসি, যে বেসিক ডেমোক্রেসি আর আজকের তারপরে আপনারা কেন প্রত্যক্ষ ভোটে যাননি সেই নিয়েও নানা রকম কথা আছে, সেই সব প্রসঙ্গ আমি আনবো। কিন্তু আপনি বলছেন স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করাটা আপনাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই কাজ হচ্ছে। আপনার কি মনে হয় যে এই যে নির্বাচনগুলো কেমন হয়েছে সে প্রসঙ্গে নিশ্চয়ই শামসুজ্জামান দুদু বলবেনই, কিন্তু স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে এবার দলীয় সমর্থন নিয়ে, দলীয় প্রতীক নিয়ে, মানে দলীয় নির্বাচনই হয়েছে। স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে শুধুমাত্র একটি দলের এবং বিশেষভাবে ক্ষমতাসীন দলের আধিপত্য মানে সংখ্যার দিক দিয়ে আসলে অন্য কারোর সাথে কোনো তুলনাই চলে না। এই বিষয়টিকে আপনি, আমি আপনাকে একটি বিষয় জানতে চাই, জনসমর্থন যদি থাকে তাহলে তো আধিপত্য থাকবেই। আপনি যেই অঞ্চলে যে জায়গায় মানুষের সমর্থন আপনার প্রতি বেশি থাকবে সেখানে কিন্তু আপনি শক্তিশালী, আপনার আধিপত্যটা বেশি থাকবে। আজকে সারা বাংলাদেশে জনসমর্থন তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এবং যাদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদেরকে যারা লালন পালন করে, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, যারা যুদ্ধ অপরাধী, তাদেরকে তো মানুষ প্রত্যাখ্যান করেছে। সুতরাং সেই কারণে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো এখানে আজকে শক্তিশালী হয়ে উঠেছে, এবং এটাই তো বাংলাদেশের মানুষ চায়, সারা দেশপ্রেমিক জনগণ এটাকে চায়। বি এম মোজাম্মেল হক, আপনাকে আমি নিশ্চয়ই জানানোর প্রয়োজন নেই, আপনিও নিশ্চয়ই জানেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিভিন্ন জায়গায় এমনকি জামাতে ইসলামীর লোকজন আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছেন এমন অভিযোগও এসেছে। ডক্টর এম ওহিদুজ্জামান, আপনার কাছে আমি যেতে চাই যে আপনি কি মনে করেন যে এই যে স্থানীয় সরকার নির্বাচন, এটি একটি নিশ্চয়ই ইতিবাচক বিষয় যে প্রতিটি পর্যায়ে নির্বাচন হয়ে যাচ্ছে, কিন্তু এই যে প্রতিটি পর্যায়ে এককভাবে একটি দল, ক্ষমতাসীন দলেরই শুধু আধিপত্য, একে কি আপনি আধিপত্য বলবেন নাকি বি এম মোজাম্মেল হক যেমনটা বলছেন যে আসলে তো জনসমর্থনের প্রতিফলন? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা ডিবিসি টেলিভিশনের দর্শক শ্রোতাদের। আসলে আধিপত্য শব্দটা তো এখানে যায় না, কারণ নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত হয়েছে জনগণের ভোটে। একটি দল থেকে বেশি হবে, এটা হতেই পারে, যে কোনো দল থেকে বেশি হবে, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, গণতন্ত্রে একটা দল থেকে বেশি হবে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যরা বেশি নির্বাচিত হয়েছে, এটা তো ডেফিনেটলি জনগণ মানে একটা জনপ্রিয়তারই প্রতিফলন। আমার কথা হলো, আমি এই নির্বাচন ব্যবস্থাকে অভিনন্দন জানাই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের দেশের মানুষ দীর্ঘদিন লড়াই করেছে সাংবিধানিক শাসনকে প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের সংবিধান বলার অপেক্ষা রাখে না যে 1 সাগর রক্তের বিনিময়ে এই সংবিধান। সেই সংবিধানের যে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, এই যে চ্যাপ্টার, এই বিভাগেই 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জনগণের রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, এফেক্টিভ পার্টিসিপেশন 11 অনুচ্ছেদে আছে, যে এইটি একটা রাষ্ট্রের মূল দর্শন আমাদের, যে গণতন্ত্র থাকবে এবং প্রত্যেকটা স্তরে সরকার ব্যবস্থার জনগণ যাতে অংশগ্রহণ করতে পারে নির্বাচনের মাধ্যমে। এবং 59-60 অনুচ্ছেদে স্থানীয় সরকার ব্যবস্থার সব জায়গায়, সব স্তরে নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালনার কথা বলা হয়েছে।
এবং তাদের ফাংশন পাওয়ার ইত্যাদি বলা হয়েছে। তো আমরা দেখেছি আমাদের দেশে যারা এইসব নিয়ে কাজ করে, সব ব্যক্তিবর্গ বা স্থানীয় সরকার, অনেকে বিশেষজ্ঞ বলা হয়, তারা কিন্তু বারংবার সব সরকারকে, যারা বিশেষ করে 91 পরে নির্বাচিত হয়েছে, যারা 90 পরে, তাদের বলে আসছে যে স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হোক এবং শক্তিশালী করা হোক। সেটি কতটুকু হয়েছে সে প্রশ্ন কিন্তু আছে, যে সরকার মানে আপনি- সবে তো আসলে আপনি নির্বাচনগুলো নির্বাচিত হলো। করলেই যে আপনি প্রতিষ্ঠিত হবে, বা ইউনিয়ন পরিষদ বা উপজেলা আছে, সেটা যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তাদের সেই পাওয়ার ফাংশনের স্কোপ আছে কিনা, সেটা কিন্তু আবার আরেকটা ডিবেট। কিন্তু যে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা তো একটা স্টেপ, যে নির্বাচিত প্রতিনিধিদের হয়েছে। আমি কথাটা বলি যে আমাদের রাষ্ট্রের কয়েকটা অর্গান, জাতীয় সংসদ, সরকার, বিচার বিভাগ, জাতীয় সংসদ প্রত্যক্ষ ভোটে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আছে, তারা আইন করে। কিন্তু স্থানীয় সরকার একেবারে পৃথিবীর বড় গণতান্ত্রিক দেশ, আমি বলবো যে সেরা গণতান্ত্রিক প্র্যাকটিস যেখানে ইন্ডিয়াতে, সেখানে এই যে আমাদের স্থানীয় সরকার, তারা পঞ্চায়েত বলে, তার প্রত্যেকটা পৌরসভা, জেলা পরিষদ, প্রত্যেকটা জায়গায় মেম্বাররা নির্বাচিত হয়, তাদের ভোটে এইরকম এখন যে ভোটটা হচ্ছে, ঠিক এক্স্যাক্টলি ইন্ডিয়াতে কিন্তু তাই হয়। আপনি বোধহয় জানেন যে ইন্ডিয়ার যে জেলাগুলোতে ভোট হয়, এই যারা নির্বাচিত প্রতিনিধি, তারাই ভোট দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান করে। আমি একটু সাপ্লিমেন্ট করি, আমি আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করি। আপনি আমেরিকার যে নির্বাচনটা হলো, পপুলার ভোটে কিন্তু হিলারি ক্লিনটন অনেক এগিয়ে। না, আমি সেখানে আনতে চাই না। ইলেকট্রাল কলেজ নির্বাচনে আমি আমার কিন্তু আমি সেটা আনতে চাই না, সেটা আনতে চাই না, সেই কারণে সেটা আবার অন্য কাঠামো না। আমি মজার সেটা আনতে চাই না, কারণ সেই কাঠামোটা ভিন্ন, সেটা আবার অন্যরকম আছে। আমরা এই যে পার্লামেন্টারি সিস্টেমে যদি বলি, নিশ্চয়ই ভারতের উদাহরণকে আপনি অস্বীকার করবেন না। জি, সেখানে তো উদাহরণ আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করে নাই, তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই আছে এবং একটা উন্নত ব্যবস্থা আছে, সেখানে কিন্তু হচ্ছে। আমাদের এখানেও আমি বলবো প্রথমত যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই যে প্রশাসক ছিল, আমি মনে করি এটা সঠিক ছিল না। একটা স্থানীয় সরকারে এই 5 বছর ব্যাপী প্রশাসক বসিয়ে রেখে এই করা হয়েছে, এটা অত্যন্ত অন্যায় হয়েছে। আজকে যে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে, এটাই সাংবিধানিক, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। এখন ব্যাপার হলো যে নির্বাচনে জয় পরাজয় আছে, অন্যদেরও তারা অংশগ্রহণ করতে পারতো। এখন এটা ঠিক যে আমরা দেখছি জেলা পরিষদ নির্বাচনে অন্যরা কেন অংশগ্রহণ করবে, মানে তার তো কোনো অর্থ ওই যে নাই। এই যে করে না, এই কারণে যে যেহেতু ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হয়েছে, জি, আমি নোয়াখালী আগেই বলছেন যে নোয়াখালী এলাকার যেহেতু, সেখানে কিছু ইউনিয়ন পরিষদে বিএনপি বা অন্যরা কিছু আসছে, অনেক জায়গায় বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই তাদের প্রতিনিধিরা জিতে নেয়, তা না, জিতছে, কিন্তু তাদের সংখ্যাটা কম। এবং জেলা পর্যায়ে যখন টোটাল করা হবে, তারা মাইনরিটি। জি, শামসুজ্জামান দুদু, আপনার কাছে যেতে চাই যে এই যে মানে বিএনপির রাজনীতির জন্য 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন আপনারা বর্জন করলেন, এরপর থেকে যদি স্থানীয় নির্বাচনগুলো আমরা দেখি যে বিভিন্ন সময়ে আপনারা অংশ নেবেন কি নেবেন না দ্বিধা, তারপরে নেওয়ার পরে যেমন ধরুন ইউনিয়ন পরিষদে আমরা বিএনপির মতো দল 200টির বেশি ইউনিয়নে প্রার্থী দেয়নি। তো এই অবস্থায় আসলে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া এবং বর্জন, এর মধ্য দিয়ে একরকম আওয়ামী লীগের হাতেও তুলে দেওয়া হলো কিনা এই পুরো, নাকি আপনিও একে জনপ্রিয়তার বিচারই মনে করেন, নাকি একে আধিপত্য বলবেন? বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলে কিছু নাই, এটা শেষ হয়ে গেছে 2014-এর 5ই জানুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হন তাহলে তো জানবেন, না হলেও অসুবিধা নেই। পৃথিবীতে এমন একটি দেশ খুঁজে পাবেন না যেখানে 154টি তা তো মানে আইনে মানা নাই, মানে কেউ অংশ না নিলে কি করবেন? মানে কালকেও একজন নির্বাচন পর্যবেক্ষক আমাদেরই আরেকটি অনুষ্ঠানে মুক্ত চিন্তায় এসে মুনিরা খান এটা বলছিলেন যে সেটাতে তো আইনে কোনো বাধা নেই। আইনটা সব জায়গায় হয় না। আমরা আইন মেনে মুক্তিযুদ্ধ করিনি, আইনে ছিল না মুক্তিযুদ্ধ করা, আইনে ছিল না স্বাধীনতা যুদ্ধ করা। আইন দিয়ে সবকিছু যখন বিচার করতে যাবেন, তাহলে আইয়ুব খান ঠিক ছিলেন, তিনি তো নির্বাচন করেই করেছিলেন। আমরা নবনীতা কথাগুলো শুনতে হবে, কথাগুলো শুনতে হবে, পছন্দ না হলেও ডেকেছেন যখন, আমাদের কথাগুলো তো একটু শুনতে হবে। আইয়ুব খানকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম সার্বজনীন ভোটে প্রতিনিধি নির্বাচন করতে হবে, প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। যদি না করা যায়
তাহলে এটা স্বাধীন রাষ্ট্র না। 24 বছরে আমরা বারবার শেষে সেটা হয়েছিল এবং দেখা গেছে যে আওয়ামী লীগ 17 সালের নির্বাচনে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেছে। যদি ওই যে মৌলিক গণতন্ত্র, চেয়ারম্যান, মেম্বার, তাহলে পরে ফাতেমা জিন্নাকে মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, সরওয়ার্দী, যারা ছিলেন সবাই মিলে সারা বাংলাদেশ তখন উত্তাল, তার পক্ষে কিন্তু জিতা সম্ভব হয়নি। তো আমি আইয়ুব খানের কথাটা কেন নিয়ে আসলাম? আনলাম এই জন্যেই যে আমরা সার্বজনীন ভোটাধিকার ভিত্তিতে নির্বাচনটা দাবি করেছি, যেটা সংবিধান যদি ভালো করে পড়ে দেখেন বা ভিতরে যান তাহলে দেখবেন প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণে জাতীয় সংসদ নির্বাচিত হবেন। আইনে আপনি যাই বলেন না কেন, মারপ্যাচের মধ্যে দিয়ে যেটা আপনি যেতে চান, যেটা মিস্টার চান এখানে বললেন যে নির্বাচনটা যেভাবে হোক না কেন, নির্বাচনটা হয়েছে, আপনি সেই একই কথা বললেন, আইনের মাধ্যমে এটা তো গ্রহণযোগ্য। আর আমার কাছে মনে হয়েছে আইনটা যদি সব ঠিক হলো তাহলে কেন 71 সালের যুদ্ধটা করলাম? আইনটা তো মানলেই হতো, আমার কাছে মনে হয়। আমরা মনে করি আমরা এই কথাটা না উনি বলবেন তো, বলবেন না বলার তো কিছু তাহলে আপনাকে একটা প্রশ্ন আমাকে করতেই হবে। মানে আমি আসলে সেই জায়গাটায় যাচ্ছি যে মানে রাজনৈতিক কৌশলগত, রাজনৈতিক অবস্থানগত কোনো ভুল চোখে পড়ে কিনা, মানে যে মানে আরেকদিকে মানে ধরে নিলাম আমরা যদি একটা মানে আমার ইতিবাচক শব্দ মনে পড়ছে না, আমি যদি আপনার মতো করে নেতিবাচক ভাবেই দেখি যে আওয়ামী লীগ, না আমি কখনো নেতিবাচক কথা বলিনি। নেতিবাচক কেন বলবেন আপনি? আমি যেটা রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানের, বাংলাদেশের অভিজ্ঞতায়, মুক্তিযুদ্ধে, সেটা কেন আপনি নেতিবাচক শব্দে আপনি আটকে দিলেন? আমি যে শব্দটি এখন বলবো, আপনি যেটি যদি শব্দ খুঁজে না পান তাহলে আপনি অন্য শব্দ বলবেন। আমি আপনাকে নেতিবাচক শব্দ করছি, আপনি একটু শুনুন। আপনি যে, আমি বলতে চাইছি যে আওয়ামী লীগ যে নির্বাচনী চাললো, আপনি যেভাবে যদি আমি সেটাকে চালই ধরে নেই, সেই চালটিতেও তো এক রকমের আপনারা পরাস্ত হচ্ছেন কিনা। মানে ইউনিয়ন পরিষদ নির্বাচন ক্ষমতা হরণ করে ফেললেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিলেন, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না, ভোট দিতে পারে না। সেখানে আপনার চালের কোনো ব্যাপার না, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, মিলিটারি সবাই যখন এটাকে নিশ্চিত করতে পারে না যে মানুষ ওখানে গিয়ে নিরাপদ, তাহলে পরে আপনি কি করে বলবেন যে চাল? এটা চালের ব্যাপার না তো, অধিকারকে কেড়ে নেওয়া। সেই অধিকার কেড়ে নিয়ে যদি আইনকে আপনি দেখান, এখানে আপনাকে আমি খুব কথা মানে নিশ্চিত, এই সংবিধান আমরা যাকে খুব পবিত্রতম গ্রন্থ বলে আমরা আখ্যায়িত করছি, সংবিধান মানুষের ভোটাধিকার অধিকারকে নিশ্চিত করতে পারে নাই। আপনার যত সুন্দর সুন্দর কথাই লেখা থাক না কেন, যদি করতে পারত তাহলে একটা মানুষ ওখানে গেলে হয় আওয়ামী লীগ জিতবে, না বিএনপি জিতবে, না আদার্স কোনো পার্টি জিতবে, কিন্তু সেই ভোটাধিকারটা এই সংবিধান নিশ্চিত করতে পারে না। সেই জায়গাটায় আমাদের সব থেকে ব্যর্থতা আমরা মনে করি। আমরা আপনার বাংলাদেশে পরে আপনি দেখেন না, যেমন শেখ মুজিবুর রহমান, কি উত্তর দিতে চাইছেন আপনাকে? আমি দিতে চাচ্ছিলাম, উনি তো আসলে বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করতেছেন। 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে উনি বললেন আইনগত ভাবে হয়নি, এটা তো সংবিধান অনুযায়ী নির্বাচনটা হয়েছে না। উনি বলেছেন যে আইনি কি সব কিনা, আইনি সব কিনা, তা আইনকে তো মানতেই হবে, আইনকে তো মানতে হবে। আপনি যদি একটি দেশ পরিচালনার জন্য সংবিধান কেন আছে? যদি আমি সংবিধান অনুযায়ী পরিচালিত না হই তাহলে তো দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা বিভিন্ন সময় এইটাতে তো দেখেছি। আমরা জনাব শামসুজ্জামান দুদুকে আমি স্মরণ করে দিতে চাই, 1970 সালের নির্বাচনে কিন্তু সামরিক শাসনের মধ্যে এলএফওর মাধ্যমে কিন্তু নির্বাচনটা হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার সেই নির্বাচনটা হয়েছিল। অনেক দল ভোটের বাক্সে লাথি মারো, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ম্যান্ডেট নিতে চেয়েছিলেন এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করেই কিন্তু উনি বাংলাদেশের অভিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন এবং দেশের স্বাধীনতা ঘোষণা করার বৈধতা উনি পেয়েছিলেন। এবং আমি আরেকটু অতীতের কথা বলি, 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন মার্শাল ল জারি করা হলো, মার্শাল ল অর্ডিন্যান্স জারি করে আপনার সংবিধানকে
স্থগিত করা হলো। এরপরে ওনারা হানা ভোট দিলেন। সেই হানা ভোটে আমি ভোট দিতে গিয়েছিলাম ওয়েস্টার্ন হাই স্কুলে। আমি ভোট দিয়ে গেছিলাম, নার বাক্সটা উপর করা ছিল। আমি ওখানকার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা যারা ছিল তাদের বললাম আমি না বাক্সে ভোট দেবো, এটা করেন। না বাক্সে আমি ভোট দিয়ে বের হওয়ার পরে আমি কিন্তু সেই সন্ত্রাসীদের হাতে প্রহৃত হয়েছিলাম। ভোট কেন্দ্র থেকে আমি শেষ করি প্রহৃত হয়েছিলাম। তারপরেও কিন্তু আমরা 1979 সালে মার্চ 16 দিন নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে গিয়েছে 79 সালে। কিভাবে সাজানো ভোটের রেজাল্টকে পরিবর্তন করা হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ তখন মাত্র 39টা আসনে বিজয়ী হয়েছিল। 86-এর নির্বাচনে আপনি জানেন যে ওনারা নির্বাচন বয়কট করলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এরপরে 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনে ওনারা বললেন, আলোচনার কথা বললেন যে আলোচনা হওয়ার দরকার, এটা কিভাবে হবে, কি পর্যায়ে হবে, ডায়ালগ হওয়া দরকার, সংলাপ হওয়া দরকার। সংলাপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন করলেন এবং ওনাকে ফোনে পেতে প্রধানমন্ত্রীর তৎকালীন বিরোধী দলের নেত্রীকে পাওয়ার জন্য সারাটা দিন অপেক্ষা করতেন। তারপরে উনি আলোচনায় আসলেন না। আমি বলি উনি আলোচনায় আসলেন না। নির্বাচন তো সাংবিধানিক বাধ্যবাধকতাকে মেনে চলার জন্য দেশের আইনের শাসন, সাংবিধানিক শাসনকে অব্যাহত রাখার জন্য নির্বাচন করা অত্যন্ত জরুরি। উনি বললেন অংশগ্রহণ করেন। আপনি নির্বাচনে কি আছে, নির্বাচনের যদি একজন মানুষ ভোট দেয়, যে প্রত্যক্ষ ভোটে হচ্ছে না, তার কারণ হিসেবে অনেকেই বলছেন যে আপনাদের মাথায় এই চিন্তাটাও ছিল যে জেলা পরিষদ নির্বাচন যদি প্রত্যক্ষ ভোটে হয় তাহলে তারপর এমপিদের সঙ্গে এক রকমের দ্বন্দ্বের সৃষ্টি হবে। এটা এই ব্যাপারে আসলে হাইপোথেটিক্যাল বিষয়। এটার সাথে আমি এটার সাথে একমত না। এটা জেলা পরিষদ, এটা স্থানীয় সরকার ব্যবস্থা, আর মেম্বার অফ দ্য পার্লামেন্ট আইন প্রণয়ন করবেন। সেখানে স্থানীয় সরকার ব্যবস্থার সাথে পার্লামেন্ট সদস্যদের যে এখানে দ্বন্দ্বের সৃষ্টি হবে বা বনিবনা হবে না, এই বিষয়টির সাথে আমি কিন্তু একমত না। আপনি শামসুজ্জামান দুদু, আপনি যদি কোনো উত্তর দিতে চান, বিএম মোজাম্মেল হক আপনার কথার উত্তর দিচ্ছিলেন। আমি তো শুরুতেই বলেছি যে এই ইলেকশন নিয়ে আলোচনা করা, আমি এই ইলেকশন নিয়ে কিন্তু আসলে আলোচনা করতে চাচ্ছি না। আমরা জেলা পরিষদ নির্বাচনের ভেতরে যত বেশি আসলে ঢুকে পড়বো ততই আলোচনাটা কোথাও এগুবে না। আমি আসলে আলোচনাটা নিতে চাই সেইখানে যে স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে আসলে আমরা আপনাকে আমি সহায়তা করি। আমার মনে হয় যে আমাদের জনাব শামসুজ্জামান দুদুর জন্য একটু হবে। উনি যে বলছেন যে এটা বেসিক ডেমোক্রেসির মতো, তা আমাদের দেশে আমরা কিন্তু জানি যে রাষ্ট্রপতি যে নির্বাচন সেটি কিন্তু পরোক্ষ। আমাদের রাষ্ট্রপতি মেম্বার অফ পার্লামেন্টরা ভোট দেন। একদম। তাহলে আমাদের বুঝতে হবে না, এটা খুব সহজ। আমি যে কথাটা বলি, মহিদুজ্জামান, আপনাকে আমি যে প্রশ্নটি করতে চাই, আপনি কি মনে করেন কিনা যে স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে এই যে যেই প্রসঙ্গটিতে আসতে চাই যে একই দলের একই রকম আধিপত্য এবং বিএনপির কোন নির্বাচনে আসা, কোন নির্বাচনে না আসা এবং কোন নির্বাচনে আসতে না পারার পরিস্থিতি এবং আসার পরে যথাযথ পরিবেশ না পাওয়া, এই বিষয়গুলো, যেই অভিযোগগুলো নিয়ে একটা দীর্ঘ সময় ধরে আলোচনাও চলছে, এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য কতটা ভালো হচ্ছে? যে কথাটা আমি প্রথমেই বলবো যে স্থানীয় সরকারে রাজনীতিতে, কেন্দ্রীয় রাজনীতিতেও একক একটি দল যদি দীর্ঘদিন একভাবে একেবারে কোনো থাকে, সে তার খারাপ দিক থাকতে সৃষ্টি হতে পারে। অনেক সময় যে অ্যাবসলিউট পাওয়ার সেটা খারাপ জায়গায় নিতে পারে, সে ব্যাপারে আমি দ্বিমত করব না। রাজনীতিতে এই প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত, বিরোধী দলও থাকা উচিত। এখন প্রশ্নটি হলো যে বিরোধী দল আপনি কিভাবে বিরোধী দল তৈরি করবেন? বিরোধী দল তৈরি করার বিষয় না, বিরোধী দল তো জনগণের মধ্যে কাজ করে নিজেদের অবস্থান সৃষ্টি করবে। এবং 5ই জানুয়ারিতে আমরা বলি সব বাদ দেন আপনি, এই কথা তো সত্য যে বিএনপি নির্বাচনে আসে নাই, এটা তো সত্য। এবং না আসার কারণেই এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচনটি হয়েছে, এই দায় বিএনপির রয়েছে, দায় তারা এড়াতে পারে না। এমনকি এই আগের পার্লামেন্টে যে আমরা যদি বলি যে সংশোধনী হয়েছে, পার্লামেন্টে 15তম সংশোধনী, সেখানটায় যদি আপনি আসেন তাহলে তার দায়িত্ব বিএনপিকে পুরো নিতে হবে। কারণ বিএনপি যে কয়জনই থাকুক পার্লামেন্টে ছিল, তাদের কোনো বক্তব্য ছিল না। আপনিও একজন আইনের ছাত্র, আপনি দেখেন যদি
কোনো গবেষক কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে যে বিএনপির বক্তব্য কি ছিল, সে দেখবে জিরো। অর্থাৎ যেটি ঘটছে তার প্রতি বিএনপির মেম্বারদের সমর্থন ছিল। অনুপস্থিত থাকা, কোনো বক্তব্য প্রদান না করা, এটা কিন্তু সমর্থনের সম্মতি। কারণ পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে আপনি যা বলবেন তা প্রসিডিংসে থাকবে। একাও যদি বলে, যে কথা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বলছিলেন, যে কেউ যদি সত্য কথা বলে, সে যদি সংখ্যা একজনও হয়, আমি তার কথা মেনে নেব। এটাও এখনের পার্লামেন্টে সত্য কথা হচ্ছে। আমি সত্য বিষয় আছে না, না, আপনি কিন্তু বললেন আপনাকে এই দায়িত্ব নিতে হবে। আপনি যখন রাজনীতি করেন, আপনি ওই পার্লামেন্টে গিয়ে আপনার এটা টিকতো না, কিন্তু আপনার বক্তব্যটা দেশবাসী জানতো যে আপনার বিকল্প প্রস্তাব কি ছিল, পার্লামেন্টে এটা ডকুমেন্ট থাকতো। জি, নিশ্চয়ই। আপনি পার্টিসিপেট করবেন না, জনগণ। আজকের একতরফা নির্বাচন হয়েছে 2014-তে, তাহলে আপনি কি করেছেন? আপনি তো একতরফা করেছিলেন, থাকতে পারেন নাই। আওয়ামী লীগ কিভাবে আছে? তাহলে নিশ্চয়ই জনসমর্থন আছে। জনগণ কেউ ভোট দিতে পারছে না, আমরা সব জনগণ আমাদের সাথে। আর একটা দল, এইটা কি বাংলাদেশে সম্ভব? কোনো দল জনসমর্থন ছাড়া এককভাবে কি থাকতে পারে? তাহলে সেই ব্যর্থতার দায়ও তো বিরোধী দলে নিতে হবে। জনগণকে আপনারা সংগঠিত করতে পারছেন না, আপনারা জনগণের কাছে না গিয়ে ভিন্ন পন্থা গ্রহণ করছেন। আজকের সেই কারণে যে কথাটা আপনিও বলার চেষ্টা করেছেন, যে এই যে সুযোগটা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, একটা দল হিসাবে যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা দখল বলেন, গ্রহণ করেন, ক্ষমতায় যাওয়া বলেন, সেটার পলিটিক্যাল সায়েন্সের থিওরিটিক্যালি রাজনৈতিক দলের একটা অন্যতম উদ্দেশ্য। ক্ষমতা না গেলে তো সে কাজ করতে পারবে না, কারণ রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের মধ্যে সেটি আছে। তাহলে তারা সেটা করবে। এই যে আপনি যদি বলেন কৌশল গ্রহণ করেছে আওয়ামী লীগ, পার্লামেন্টে তারা আইন করে সেই কৌশল গ্রহণ করেছে, ঠিক আছে, কৌশল গ্রহণ করেছে। কিন্তু অন্যরা শুধু আপনি বলবেন যে সমালোচনা করবেন, সেটা না হবে। সুতরাং আপনাকেও, বিরোধী দলকেও জনগণকে সংগঠিত করে জনগণের পাশে থাকতে হবে, জনগণের মন জয় করতে হবে। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যেতে চাই। যে প্রশ্নটি ডক্টর এম ওহিদুজ্জামান তুললেন, যে বিরোধী দল হয়ে উঠতে না পারা, ক্ষমতাসীনদের এই সুযোগ করে দেওয়া, যে সর্বত্র এককভাবে এগিয়ে যাওয়া, একক আধিপত্য বিস্তার, এগুলোরও তো আপনাদেরও দায় আছে। এবং আমি একটা বিরতির পরে এসে আপনাকে এই প্রশ্নও করতে চাই যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে একটি জাতীয় নির্বাচনের দাবি করতে করতে আসলে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও আপনারা এক রকমের হাল ছেড়ে প্রতিদ্বন্দ্বিতা করাতেই আওয়ামী লীগ এরকম সর্বেসর্বা হয়ে উঠতে পারলো কিনা। একটা বিরতির পর ফিরছি শামসুজ্জামান দুদুর কাছে। দর্শক থাকুন। এলাম রাজকাহনে। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যেতে চাই যে আপনাকে এই প্রশ্নটিতেই আসলে আওয়ামী লীগ সর্বেসর্বা হয়ে উঠছে কিনা এই প্রসঙ্গে আলোচনা করছিলাম আমরা। যে ডক্টর এম ওহিদুজ্জামান প্রশ্ন তুলেছেন যে বিরোধী দল হয়ে উঠতে না পারার দায়ও তো আপনাদের নিতে হবে। এবং আমি প্রশ্ন করতে চাই যে 2014 সালের জাতীয় নির্বাচন, 5ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর থেকে আপনারা স্থানীয় নির্বাচনের গুলোকেও, মানে একটা জাতীয় নির্বাচনের দাবিতে আসলে স্থানীয় নির্বাচনগুলোকে হালকাভাবে দেখতে দেখতে অংশ নেবেন কি নেবেন না, এটা ঠিক করতে করতে একরকম আওয়ামী লীগকে আসলে সব ছেড়ে দিলেন কিনা? না, আমরা স্থানীয় সরকার কোনো নির্বাচনই বয়কট করি নাই। না, কিন্তু ওই যে যেটা বলছিলাম, ইউনিয়ন পরিষদে 200 ইউনিয়নে আপনারা প্রার্থীই দেন নাই। সিটি কর্পোরেশন 2 শতাধিক আসলে ইউনিয়ন, ওনারা সেটা পৌর, যোগ্যতা হারিয়ে ফেলছে। তো খালি এই মানে কি জেলা পরিষদ, এটা বাদে আপনি যেটা একটু লক্ষ্য করবেন, এগুলো সবগুলো আমরা ইলেকশনে অংশগ্রহণ করেছি। আর করি নাই 2014 5ই জানুয়ারির নির্বাচন, এটা আমরা করি নাই। আরো পিছিয়ে গেলে 1986টা আমরা করি নাই। তো বেগম জিয়া যেমন করে নাই, শেখ হাসিনাও করে নাই। 96তে উনি নির্বাচন করেন নাই বেগম জিয়ার আন্ডারে। আপনি কি আমার প্রশ্নটা কি আমি পরিষ্কার করতে পারি নাই মনে হয় আপনার কাছে? আমার প্রশ্নটা হচ্ছে যে মূল স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আপনারা কি যথেষ্ট সিরিয়াসলি অংশ নিয়েছিলেন কিনা? মানে জাতীয় নির্বাচনের কথা বলতে বলতে এখন ফলাফল শেষে দেখা যাচ্ছে কিনা যে প্রতিটি স্তরে প্রতিটি জায়গায় আসলে আমার কথাগুলো আপনি বলে ফেললে তো মুশকিল। নবনীতার কথা নবনীতা বলবে, আমার কথা আমি বলবো। আমার কথাটা ধরে যদি আপনি নিজে বলতে থাকেন তাহলে দর্শকরা বিভ্রান্ত হবে। আমি আপনাকে পরিষ্কার করে বললাম আপনার প্রশ্নের জবাবে যে আমরা সকল ইলেকশন করেছি স্থানীয়, একটি বাদে, সেটি হচ্ছে এই নির্বাচনটি হচ্ছে জেলা পরিষদে। যদি
গোপালগঞ্জে বেগম আমরা নমিনেশন দিই, শেখ হাসিনা দিতে না পারেন বিরোধী দলের সময়, কেমন লাগবে? ফেনীতে যে কয়বার নির্বাচন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ততবারই তিনি জিতেছেন এবং তার জন্মস্থান সমতুল্য জায়গা আছে ফেনী, সেখানে আমরা প্রার্থী দিতে পারছি না। পাগলও তো বুঝতে পারবে কি অবস্থা দেশের। আপনি যদি এখন না বুঝতে পারেন সেটা তো আমার দৈন্যতা না। সেহেতু সারা দেশে 200টা সিটে আমরা দিতে পারছি না, এটা একটু বদ্ধ উন্মান্ত জানবে যে কি দেশের অবস্থা। হিটলার ক্ষমতায় ছিলেন, মুসলিনী ক্ষমতায় ছিলেন, আইয়ুব খান ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু এইসব দেশগুলোতে বিরোধী দল একটা কঠিন অবস্থা অতিক্রম করেছে। এমনকি আপনি যদি 1975 সালের 25শে জানুয়ারির কথা আপনি জানেন যে এখানে বিরোধী দল, এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব তার নিজের দল ব্যান্ড করে দিয়েছিলেন। একটা মাত্র দল করেছিলেন বাকশাল, সেখানে তিনি যাদেরকে প্রার্থী করবেন তারাই শুধু দাঁড়াতে পারবেন। সকল পত্রিকা বন্ধ করে দিলেন, 4টা ছিল। তো এখন আইনটা নাই কিন্তু নিয়মটা আছে। এখন সেখানে আপনি যদি গণতন্ত্র চান, আমি যখন ব্যাখ্যা করলাম পার্লামেন্ট, উনি বললেন দায়, পার্লামেন্টের দায়। আমি পার্লামেন্টের সদস্য ছিলাম, উনি উপাচার্য, উনি শিক্ষক, উনি পার্লামেন্টে ছিলেন, এটা আমার জানা নাই। উনি সংবিধান পড়ে সংবিধানের ব্যাখ্যা করেছেন। আমরা সংবিধানের আইন রচনা করেছি, সেখানে আমি অংশগ্রহণ না করাটা সম্মতির লক্ষণ। এটি একটা মেয়েদের ক্ষেত্রে বলা হয় নীরবতাই সম্মতির লক্ষণ। পার্লামেন্টে নীরবতা সম্মতির লক্ষণ হিসাবে ধরা হয় না। একমাত্র সুচতুর ব্যক্তি এটাকে ওই ব্যাখ্যার মধ্যে নিয়ে যাবে নীরবতাই সম্মতির লক্ষণ। পার্লামেন্টে হ্যাঁ নার বাইরে আরেকটা ঘটনা থাকে, সেটা হচ্ছে নীরবতা। সেটাও প্রসিডিংসে আপনি পাবেন যে নীরব ছিলেন। সেটা যদি কৌশলগতভাবে কেউ ব্যবহার করতে চায় অন্ধকার যুগের সঙ্গে, তাহলে এটা তার ধুরন্ধরতা। গণতন্ত্র কি নীরব থাকার কথা বলে না, গণতন্ত্র আপনার মত প্রকাশ করবার কথা বলে। অবশ্যই বলে। আমি প্রতিবাদ করতে যখন পারবো না, সাংবাদিকরা যখন মুখে কালো কাপড় বাঁধে, এটা রাজনীতিবিদরা বলে। যখন মিনিমাম বলার কোনো ক্ষমতা থাকে না, তখন পার্লামেন্টে নীরব থাকাটাও অনেক কৌশলগত দিক থেকে একটু ভূমিকা রাখা। আর দ্বিতীয় কথাটা আমি কষ্ট করে আপনার বলে, না 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 আমি তাত্ত্বিক না, আমি কথাটা শেষ করি, না আপনি চান আমার কথার সময়টা চাংটা নিয়ে নিয়েছে, চাংটা নিয়ে নিয়েছে, আপনি খুব কৌশলগতভাবে তাকে দিয়ে দিয়েছেন আগের পর্বে। আমি চুপ হয়ে গেছি, কিন্তু এখন যদি আপনার সঙ্গে আমাকে চিৎকার করে সময় নিতে হয়, এটা ডিবিটির জন্য খুব ভালো লাগবে না। আমি আসি কম, ডিবিটি ভালো একটি টেলিভিশন হিসেবে পরিচিতি লাভ করছে, কিন্তু একটা অনুষ্ঠানের মধ্যে থেকে যে সেও যদি ওই গণতন্ত্রের বাইরের হীনতার মধ্যে হাঁটা শুরু করে। আপনি শেষ করুন, আপনি বলেন। জি, বিএম মোজাম্মেল হক, আপনি কি বলতে চাইছিলেন? এরপর আমি আবারও যাব শামসুজ্জামান দুদুর কাছে। আমি বারবারই আপনি যে দিকে দিতে যাচ্ছেন যে স্থানীয় সরকার ব্যবস্থার উপরে, দুদুভাই চলে যান বাকশালে, এবং বাকশালের কথা বলতে যে উনি বাকশালের অপব্যাখ্যাও করলেন। বাকশালের কোথাও লেখা ছিল না যে শেখ মুজিবুর রহমান, যে এটা বাকশালের কথা ছিল যে ইচ্ছা সেই ভোটে দাঁড়াতে পারবে, যে ইচ্ছা। আমি আপনাকে সুনির্দিষ্ট প্রশ্ন করি, মানে ফেনীতে বিএনপি প্রার্থী দিতে পারেনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এবং বিএনপির মতো দল 200 জায়গায় প্রার্থী দিতে পারেনি 200টি ইউনিয়নে। আপনি কি মনে করেন যে এটি মানে বিএনপি রাজনীতি করার স্পেসের, মানে শামসুজ্জামান দুদুর এই পয়েন্টই বলতে চাচ্ছিলেন যে পাগলেও আসলে বুঝবে যে রাজনীতি করার জায়গাটির কি অবস্থা, যে সেখানে বিএনপি ফেনীর মতো জায়গায় প্রার্থী দিতে পারছে না, এবং দেওয়ার জন্য ওনাকে কে বাধাগ্রস্ত করেছে? ওনাকে তো কেউ বাধাগ্রস্ত করেনি। মামলা গুম এইসব কথা তো ওনারা বলছেনই সব সময়। মামলা গুম, ওনারা যদি মানুষ হত্যা করেন, ওনারা যদি মানুষ আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, সারা দেশকে হরতাল অবরোধ দিয়ে মানুষকে বন্দি করে অগ্নি নিক্ষেপ করে, বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেন, তো আইন কি সেখানে অচল থাকবে? আইন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? সেটা যদি আমি করি, আপনি করেন, ওহিদুজ্জামান চান করেন, যেই করুক না কেন, তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতেই হবে। ওনারা কি করলেন?
2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে পরে এবং 2015 সালের যে 5ই জানুয়ারি থেকে শুরু করে 92 দিন পর্যন্ত সারা বাংলাদেশকে একটি বদ্ধভূমিতে পরিণত করলেন। হরতাল, অবরোধ, ওনারা যেই যে অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধ কিন্তু আজও প্রত্যাহার হয়নি বাংলাদেশ থেকে। বাংলাদেশের সুনামগঞ্জ থেকে সুন্দরবন, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশে হত্যা, খুন, বোমাবাজি, সন্ত্রাস কি করেছেন? তখন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে না? জি, শামসুজ্জামান দুদু, আপনার কাছে যেতে চাই। আপনি বিএম মোজাম্মেল হক এমপি আপনার কথার উত্তর দিচ্ছিলেন। শেখ মুজিব সাহেব যখন আগরতলা ষড়যন্ত্র মামলায়, রাষ্ট্রদ্রোহী মামলায় ক্যান্টনমেন্টের বিচার হচ্ছিল, তখন এই দেশের তার গুরু মৌলানা ভাসানী ঘেরাও আন্দোলন শুরু করেছিলেন এবং জ্বালাও পোড়াও আন্দোলন শুরু করেছিলেন। ঢাকা শহর এক ধরনের প্রফেট অফ ভায়োলেন্স মৌলানা ভাসানীর তুলকালাম কাণ্ডের মধ্য দিয়ে, এমনকি ছাত্রলীগ এবং 11 দফার যে আন্দোলন করলেন সেখানে একটা স্লোগান ছিল, জালো জালো আগুন জালো। আগুন কি জ্বলছিল? তো সেই আগুনের ঘটনার মধ্য দিয়ে আমরা শেখ মুজিবকে বের করে এনেছি। মানুষকে বাংলাদেশের এবং বাংলাদেশে এবং পাকিস্তানে গোলাপ ফুল এবং বেলি ফুল নিয়ে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এটা একটা অবান্তর প্রসঙ্গ। রাজনৈতিক বিবেচনায় এই দেশে যে রাজনীতি হয়েছে সেটা আপনার ইতিহাসের পাতায় পাতায় দেখবেন। বাংলাদেশের গণতন্ত্রে রক্ত মাখা চুয়ে চুয়ে পড়েছে। মানুষের অধিকারের সবচেয়ে কমন অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে আপনারা না, এটা তো একেবারে ভুয়া। আমরা জানি গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিলে এই দেশে বারবার গণতন্ত্র ফিরে আসতে বড় নির্মম পথগুলো বেয়ে, সেই রাস্তাগুলো ভয়ঙ্কর। আমরা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে, এক সাগরের রক্তের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ছিঁড়েছি। এখন রূপকথা দিয়ে যদি আমরা ক্ষমতার মসনদ চালাতে চাই, রূপকথা দিয়ে, তাহলে বাস্তবতার সঙ্গে এর কোনো ছোঁয়া থাকবে না। বাস্তবতা বড় নির্মম। মানুষের অধিকার যখন আপনি কেড়ে নেবেন, সে যখন অধিকার ফিরে চাবে, সেই অধিকার ফিরে পাওয়ার জন্য যে পথে হাঁটবে সেটা এত সহজ সরল পথ না। সেই জন্য আমি বলবো যে গণতন্ত্রের যত দ্রুত আমরা ফিরে আসতে পারি তত ভালো। আমি আপনার কাছে আবারও আসবো জানতে যে ক্ষমতার মসনদ থেকে আবার বিএনপি ক্রমেই আসলে সকল স্তরের সকল ক্ষমতার মসনদ থেকে তাদেরকে একরকমের বিচ্ছিন্ন করা হলো কিনা এবং আরো দূরে সরে যাচ্ছে কিনা, এই প্রশ্ন নিয়ে আসবো আমি আপনার কাছে। ডক্টর এম মহিদুজ্জামান, আমি যে কথাটা বলি, অ্যাকচুয়ালি এই আলোচনাগুলোতে এটা একেবারেই পছন্দ করি না, রুচির বাইরে ব্যক্তিগত আক্রমণ করা। আমি খুবই দুঃখিত, জনাব শামসুল দুদু একটা দলের সিনিয়র নেতা, উনি সেগুলোই কিন্তু করছেন, লক্ষ্য করেছেন। পার্লামেন্ট নিয়ে আমি যেটা বলেছি সেটা সবাই জানে যে পার্লামেন্টে এমপি হওয়া দরকার নাই। যে প্রসিডিংসটা পার্লামেন্টে যা হয়, যদি এক্সপান্স না করা হয় এরকম আপত্তিকর কিছু, সেই প্রসিডিংসটা থাকে। এরকম কোনো প্রসিডিংস নেই, আমাদের কোনো বক্তব্য পার্লামেন্টে ছিল না যে আমি এইটা চাই। বেগম খালেদা জিয়ার এই ধরনের বক্তব্য 14 ছিল না যে আমি এই সরকার ব্যবস্থা চাই বা এইভাবে হওয়া উচিত, আমি মানি না, এইটা ছিল। তো কথাটা হলো যে ওনারা যা বলে, আইয়ুব সরকারের আমলে, সে আইয়ুব বলেন, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, জিয়াউর রহমান কত কম বড় স্বৈরাচার ছিল না। তাদের বিরুদ্ধে গুম হত্যা তারা করেছে, কিন্তু কেউ বসে থাকে না। প্রতিরোধ আন্দোলন এই দেশে হয়েছে। আইয়ুব খানের কোনো একটাও নাই যেটা বঙ্গবন্ধু চ্যালেঞ্জ করে নাই, এটা সবাই জানে। সেই বেসিক ডেমোক্রেসি বলেন, সামরিক শাসন জারি বলেন, শিক্ষানীতি বলেন, ছাত্ররা করেছে, জনগণ করেছে, সেটাকে রাজনীতি নেতৃবৃন্দ সংগঠিত করে আসছে। জিয়াউর রহমানের যে স্বৈর শাসন, 75 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে এই বাংলাদেশে জিয়াউর রহমানরা যে স্বৈর শাসন জারি করেছিল, সেই কালো দিনগুলো আমরা কিন্তু মোকাবেলা করে আমরা আছি। সুতরাং সেখানে অনেক মানুষের জীবন দিতে হয়েছে, কিন্তু রাজনৈতিক কর্মীরা, দেশের ছাত্র সমাজ বা আওয়ামী লীগ বসে থাকে নাই। আওয়ামী লীগ চোরাগুপ্তা পথ নেয় নাই, হাতে অস্ত্র নিয়ে করে নাই, আগুন দিয়ে মানুষকে পোড়ায় নাই, পেট্রোল বোম দিয়ে যে সহিংসতা সেটি হয় নাই। ওনারা সেটা করেছে, ভালো করে জিততে পারলে ভালো।
আপনি তো সেটা করে সফল হন নাই, এখনো তো অবরোধ তোলেন নাই, তোলা হয়েছে। সুতরাং এই দায়িত্ব এখন দায়িত্ব নেওয়া দরকার নাই, আপনার দায়িত্ব জনগণ তো এখন কোন দল তো ঠেকা পড়ে বিএম না। মোজাম্মেল হক এমপি, মানে বাংলাদেশের আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের পূর্ববর্তী নির্বাচনগুলোর যদি আমরা হিসাব নিই, তাতেও বাংলাদেশে প্রায় মানে একেবারে নৌকা এবং ধানের শীষের ভোট আসলে একরকমের নির্ধারিত ভোট। তো বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন স্তরের ভোট শেষে যে ফলাফল, তা যে সেটা প্রতিফলন ঘটাচ্ছে না, সেই তাতে আপনি মানে এতে একটা সমস্যা বাংলাদেশের রাজনীতির বলে মনে করেন কিনা, যে মানে আমি ধানের শীষের ভোটগুলো কোথায় গেল, ধানের শীষের সমর্থকরা কোথায় গেল বাংলাদেশ এই থেকে? প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলি। আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ দেশের বোধহয় 42% ভোট পেয়েছিল টোটাল কাস্টিং ভোটের, এবং বিএনপি জামাত জোট যে ভোট পেয়েছিল আর 46% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। তারপর তারা পেয়েছিল 30 আপের উপরে ভোট পেয়েছিল। আপনি এরপরে দেখবেন যে আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে কিছু কমিটমেন্ট করেছিল জাতির সামনে। সেটি হলো যে আমরা এই জাতিটাকে ঐক্যবদ্ধ করতে চাই। এই জাতিটা বিভক্ত হয়েছে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মধ্য দিয়ে। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে যখন যুদ্ধ অপরাধীদের বিচার ব্যবস্থাকে বানচাল করেছে, যুদ্ধ অপরাধীদেরকে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, তারপরে যাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যাদের নাগরিকত্ব বাতিল হয়েছিল, তাদের নাগরিকত্ব দিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতির যে কবর 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রচিত হয়েছিল, সেই ধর্মের ভিত্তিতে রাজনীতি করার মধ্য দিয়ে দেশটাকে কিন্তু দুই ভাগে ভাগ করেছিলেন জিয়াউর রহমান সাহেব। ভাগ করে একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকদিকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমাদের যেই চেতনার দ্বারকা একদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব উন্মোচিত করছিলেন 23 বছরের ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতীয়তাবাদী চেতনা ঐক্যবদ্ধ করেছিলেন। মাস আপ্রেস হয়েছিল সেখানে। আমি বলি এরপরে যখন অত্যাচার নির্যাতন, যেটা অত্যাচার নির্যাতন ডক্টর ওহিদুজ্জামান যেটি বললেন, নির্যাতন, আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র, ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, তাকে গেস্টাপো কায়দায় ডিজিএফআই তুলে নিয়ে জিয়াউর রহমানের শাসন আমলে হত্যা করা হয়েছিল। আপনার কাছে এটাই শেষ প্রশ্ন যে বিএম মোজাম্মেল হক, আপনি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশে ঐতিহাসিকভাবে যে ধানের শীষের ভোট বা অনৌকা যে ভোট, সেই নৌকা বিরোধী ভোট কোথায় দেখছেন? আমি সেই জায়গাটাই আসছি যে একদিন জাতি বিভক্ত হলো, বিভক্ত আজকে কিন্তু মানুষের চেতনায় যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব, সেই বিচার ব্যবস্থা বিচার হয়েছে, বিচার কার্যকর হয়েছে, বিচার চলমান রয়েছে। মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো আবার এক জায়গায় ঐক্যবদ্ধ হচ্ছে। আপনি দেখবেন বিএনপিতে কিন্তু মুক্তিযোদ্ধারাও আছেন, আবার স্বাধীনতা বিরোধী শক্তিও কিন্তু বিএনপিকে ভর করে রাজনীতি করছেন। মানুষের মধ্যে আমি মনে করি একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধের উপরে। সেই ভোটগুলো যারা একদিন বিভ্রান্ত হয়েছিল তারা আবার তাদের সেই পূর্বের জায়গায় চলে। শামসুজ্জামান দুদু, যে প্রসঙ্গ বিএম মোজাম্মেল হক বলছিলেন, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে তিনি বলছেন যে তার মতে আসলে জাতি আবার ঐক্যবদ্ধ হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার ফলে আসলে আওয়ামী লীগের পক্ষেই একরকমের কি নতুন জাগরণ বলতে পারি, আপনি সেরকমই একটা মিন করলেন, সেরকম সৃষ্টি হয়েছে বলে তার বিশ্বাস। কারণ আমি প্রশ্ন তুলেছিলাম ধানের শীষের ভোটগুলো কোথায়, মানে ঐতিহাসিকভাবে ধানের শীষে যারা ভোট দেন তাদের প্রতিফলন কোথায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে? সত্যটা তুলে ধরেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। যে নৌকা মার্কা একটা ভোট আছে, ধানের শীষের একটা ভোট আছে, অন্যান্য মার্কারও যারা আছে তাদের একটা ভোট আছে, হয়তো কম মাইনাস পজিশনে অনেকে সেটা যে কি আছে সেটা মানে সেটা আমাদের কাছে কম হিসাব বেশি নেই। বেশ আমাদের ইলেকশন আছে, ইলেকশন হয়, তার রেজাল্ট শিট আছে, এগুলো করলে ভালো। চান মিস্টার চান উনি আমাদের একসময় ছাত্র নেতা ছিলেন, উনি এখন শিক্ষকতায় আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক বেরোন, ব্যবসায়ী বেরোয়, রাজনীতিবিদ বেরোয়, প্রশাসক বেরোয়, তো অনেক কষ্ট পাইছে। এই জন্য দুঃখিত। আমার মনে হয় না যে আমি কাউকে ছোট করার জন্য কখনো কোনো কালে কোনো টকশোতে কথা বলেছি। উনি যেটা পার্লামেন্ট ব্যাপারে বলেছেন আমি সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, হয়তো বা সে ব্যাখ্যাটা তার বিপক্ষে যেতে পারে।
সেটার পক্ষেও উনি বলতে পারেন। তবে আমি জ্ঞানত কাউকে কখনো ছোট করি না, আমি তথ্য নিয়ে আলোচনা করার, সেটাই আমার আক্রমণের বিষয়। বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, এটা সত্য, সেটা গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরাচারের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে। তো এখানে যদি আমরা একটা নির্বাচন করতে পারতাম, যেমন মোজাম্মেল হক সাহেব যেটা বললেন, তার মার্কা নৌকা, তাদের নেতা শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিব, তাদের ছবি নিয়ে তারা করতে পারতেন। আমাদের ধানের শীষ, জিয়া রহমান, বেগম জিয়া, আমরা এটা নিতাম। রেফারিটা আওয়ামী লীগ বা বিএনপি না হলে ভালো হয়, খেলাটা তখন জমে। যদি এই দুই পক্ষ হয় আর আওয়ামী লীগের রেফারি হয়, তাহলে তো বিপক্ষের তার প্রশ্ন থাকবে। আবার বিএনপিরও রেফারি হয়, তার আওয়ামী লীগের প্রশ্ন থাকবে। আমরা ঠিক এই জায়গাটায় আসতে দিয়েছি যে রেফারিটা নিরপেক্ষ হোক। আওয়ামী লীগ, বিএনপি, অন্যরা ইলেকশন করে, হ্যাঁ, ধর্মান্ধ রাজনীতির বিপক্ষে তারা ধর্মনিরপেক্ষতার পক্ষে, কিন্তু তারা এখন পর্যন্ত সংবিধানে ধর্মটা রেখে দিয়েছে, এবং ধর্ম শুধু রাখে নাই, সমাজতন্ত্রটাও রেখেছে। কিন্তু আবার আওয়ামী লীগের গঠনতন্ত্রে বাজার অর্থনীতির কথা বলেছে। এই যে রূপকথা, সেই রূপকথা নিয়ে তারা রাজনীতিতে আসতে পারতো, আমরা আমাদের রাজনীতি নিয়ে আসতে পারতাম, কিন্তু ওই নির্বাচনটা আমরা করতে পারিনি। আমরা ওই জায়গাটায় বারবার আসার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি যে আসেন একটা আলোচনা করে আমাদের যে কনসেপ্ট, আমরা ভোট দেওয়ার ব্যবস্থাটা করি, তারপরে যদি মানুষ ভোট দেয় সেটা হবে। আমাদের বিশ্বাস এবং ধারণা যে আওয়ামী লীগ যে জায়গাটায় গেছে নির্বাচনের নামে, সেই জায়গাতে তাদের ফিরে আসা, তার এক ধরনের ভীতির মধ্যে আছে। 70 সালে তারা যখন পাকিস্তানি সেনাবাহিনীর রেফারিতে তারা নির্বাচন করে শুধু স্মরণকালের না, ইতিহাসের বিখ্যাত বিজয়টা তারা ছিনিয়ে এনেছিল, তাহলে এখন তারা রেফারিটা পদটা কেন ধরে রাখতে চাচ্ছে? তাহলে সেই নির্বাচনটা তারা, বাংলাদেশে অনেকগুলো নির্বাচন আছে, সেখানে এইভাবে বিতর্কটা হয় না। সেখানে আমার কাছে যেটা মনে হয়, আমরা বিরোধী দলকে বসতে চাচ্ছি, উনি রেফারি চান নিরপেক্ষ, মানে, এবং উনি আরেকটি প্রশ্ন তুলেছেন, সুস্পষ্ট প্রশ্ন, আওয়ামী লীগ নির্বাচনকে যা পরিণত করেছে উনার ভাষায়, তা থেকে ফিরত আসা আওয়ামী লীগের জন্য কঠিন। তার মানে উনি মনে করেন আসলে নিরপেক্ষ রেফারি দিয়ে আওয়ামী লীগের জন্য নির্বাচন প্রক্রিয়ায় ফেরা কঠিন। এখন আমি যে কথাটা বলি, প্রথম যেটা বলছেন ভোট গেল কই, দেশে সরকারের পক্ষে এবং বিপক্ষে দুই জায়গায় ভোট আছে, বিপক্ষে ভোটও কম না। প্রশ্নটা হলো, গণতান্ত্রিক ব্যবস্থায় তো যে ভোট বেশি পাবে সে জিতবে, এবং দেখা গেল যে একটা জায়গায় হয়তো একটা দল, ওই যেমন আমেরিকাতে যেটা হয়েছে, আপনি 6টা ইউনিয়ন আছে, একটা ইউনিয়নে এত বেশি ভোট পেলেন যে টোটাল আপনি মেজরিটি, কিন্তু আপনি জিতলেন কিন্তু একটা চেয়ারম্যান, আর 5টা হয়তো তারা খুব মার্জিনালি জিতলো, কিন্তু তারা কিন্তু 5টা চেয়ারম্যান। সরাসরি ভোটে কিন্তু এটাই হয়। তা আমাদের এখানে এই নয় যে আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার বেশি, 100% না। আবার যে পরিমাণ আওয়ামী লীগের এই প্রার্থীর বিজয়ী সংখ্যা বেশি, ভোট যে সেই পরিমাণই বেশি তা না, কারণ যেখানে আওয়ামী লীগ জিতছে সেখানেও বিরোধী দলের ভোট আছে। সুতরাং সারা দেশেই সরকারের পক্ষে বিপক্ষে ভোট আছে, আওয়ামী লীগের পক্ষেও ভোট আছে, বিপক্ষেও ভোট আছে। এখন বেশি হলে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি দিয়ে যে উন্নয়ন, যে প্রত্যেকটা সেক্টরে যে উন্নয়ন করেছে, সেটা তো অস্বীকার করা যাবে না, তার একটা প্রতিফল তারা পেতে পারে। সুতরাং ভোটটা কেন তাদের বাড়ছে আমরা সেটা সেইখানে দেখি, এবং এইটাই ক্ষমতায় যে টিকে আছেন, এটা তো সত্য যে 2005-এর যে নির্বাচন হয়েছে সেটা অংশগ্রহণমূলক না, সে নির্বাচন একতরফা নির্বাচন। তারপর তারা টিকে আছে কিভাবে? টিকে আছে আমি মনে করি যে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থাটা রয়েছে, যে না, তিনি দেশের জন্য কিছু করবেন, করছেন, এবং তার জনপ্রিয়তাটা রয়েছে। সেই কারণেই এটাই ফ্যাক্ট যে বিএনপি অর্গানাইজ করে বারবার আসলে এম ওয়াহিদুজ্জামান, একই কথা বলতেছেন আপনি, ডক্টর এম ওয়াহিদুজ্জামান বারবার এই প্রসঙ্গটি তুলছেন যে মানে এই জনপ্রিয়তার কারণেই নাকি সরকার টিকে যেতে পারছেন। হ্যাঁ, জনপ্রিয়তা বললে আবার একটু ওয়াহিদুজ্জামান একটু কষ্ট পাবে। সেটা হচ্ছে আইয়ুব খানও টিকে গিয়েছিলেন 10 বছর, বুঝছেন? তো তিনি যখন উৎসবের অর্থাৎ সাফল্যের দশক পালন করতে গিয়েছিলেন, তারপরে বিপর্যয়টা আসে। আমরাও দেখি বাংলাদেশের রাজনীতিতে সাফল্য বলতে যেটা আমরা বুঝি, যখন মানুষের ক্ষমতাকে ফিরিয়ে দেওয়া হয়,
আপনি চিন্তা করতে পারেন আইয়ুব খানের বিশাল ক্ষমতা, বিশাল রাজনৈতিক দল, আইয়ুব খানের সাথে এবং জিয়াউর রহমানের তুলনা চলে। মুসলিম লীগের নির্বাচিত রাজনৈতিক দলের তুলনা চলে। কিন্তু তাদের বড় বড় নেতা 70তে আওয়ামী লীগের কাছে শুধু ধরাশায়ী না, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল এত বড় সাফল্যের কারণে। তো এখন আমরা যে সাফল্যের কথা বলছে, যেটা চান বললেন, আমাদের মোজাম্মেল সাহেব বললেন, তো আওয়ামী লীগে তো এটা যদি সত্য কাহিনী হয়, বিশ্বাসযোগ্য হয়, সত্যিই হয়, তাহলে ইলেকশন আমরা তো যে কোনো জায়গাতে একটা রেফারি নিয়ে এসে করতে পারি। সব মানুষ ভালো আছে, তো সব জায়গায় সব সাফল্য আছে, কিন্তু ওটা রূপকথায়। সংবিধান একদম শেষ মন্তব্য বি.এম. মোজাম্মেল হক এমপি, আপনারা কি আসলে নিরপেক্ষ রেফারির থাকলে নির্বাচনে ফেরার জায়গায় আছেন কিনা? শামসুজ্জামান দুদু সন্দেহ। আমরা আলাপ আলোচনায় সবসময় বিশ্বাস করি, আমরা সংলাপে বিশ্বাস করি, এবং বাংলাদেশে একটি বিদ্যমান সংবিধান রয়েছে। সেই সংবিধানের আলোকে আলোচনা হবে, সংলাপ হবে, সেখানে একটা সলিউশনে যেতে হবে। সংবিধানের বাহিরে, টোটাল বাহিরে উনি রেফারি বললেন, এখন কি তাহলে আমি ফুটবল প্লেয়ারের রেফারি আনবো? এটা তো দেশ পরিচালনা, দেশের রাজনীতি, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে করতে হবে। উনি যেভাবে বললেন, মনে হয় আন্তর্জাতিক রেফারি নিয়ে আসতে হবে, বিদেশিদের, তারা সরকার এখানে পরিচালনা করবে। কেমন রেফারি তারা চান? তারা আসলে একটা রূপরেখা দিয়েছেন তাদের নেত্রী, কাজেই আন্তর্জাতিক রেফারির কথা তো তারা বলছেন না, আপনারাও জানেন। রেফারি তো এটা আমরা কি বলেছি, তারা একটা রূপরেখা দিয়েছে, এখন সময় আছে, আলোচনা হতে পারে। এবং আমাদের সংবিধানের 7ম ভাগের 118 অনুচ্ছেদ কি